আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। সরাসরি যাচ্ছি তার কাছে। আলিফ, আপনাকে স্বাগত। ধন্যবাদ মামুন। আলিফ, এখন পর্যন্ত সবশেষ কি তথ্য রয়েছে? যেহেতু খামেনি ছিল তাদের প্রথম টার্গেট, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যৌথ আগ্রাসন, এই আগ্রাসনের মূল টার্গেট ছিল যে আয়াতুল্লাহ খামেনিকে উৎখাত করা। তো তার মৃত্যু তো নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের। এখন তাহলে কি যুদ্ধ থামলো? মোটেও না মামুন, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই, আসলে যুক্তরাষ্ট্র যেমনটি বলছিল যে খামেনিকে উৎখাত করা আসলে তাদের মূল লক্ষ্য, সেই জায়গায় খামেনির মৃত্যুর পরবর্তীতেই কিন্তু আসলে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের 30টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আসলে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যেরকম রয়েছে, মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে এবং সবকিছু মিলিয়ে সামরিক স্থাপনা রয়েছে, সবকিছু মিলিয়ে বিভিন্ন দাপ্তরিক জায়গায় আসলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে। পাল্টা প্রতি উত্তরে আসলে ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে তারাও আসলে খুব শক্তভাবে এর জবাব দেবে এবং সেই জায়গা থেকে আসলে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে তা আসলে বলার সুযোগ নেই। এই যে 30টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা বললেন, এটি কি খামেনির মৃত্যুর পরে? মৃত্যুর পরবর্তী সময় আসলে এই হামলাটি চালানো হয়েছে। অর্থাৎ যে ধারণা করা হচ্ছিল যে, বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল যে আসলে খামেনির বিরুদ্ধে তাদের এই সংগ্রাম বা খামেনির বিরুদ্ধে এই হামলা, ইরানের রেজিম চেঞ্জ করাই তাদের মূল লক্ষ্য, জনগণের বিরুদ্ধে তাদের কোনো আক্রোশ নেই, এ ধরনের যে দাবিটি করা হচ্ছিল সেই দাবিটি আসলে ধোপে টেকছে না আসলে এই জায়গায়। কেননা খামেনির মৃত্যুর পরবর্তীতে তাহলে আর হামলা চালানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না যুক্তরাষ্ট্রের পক্ষে, কিন্তু তারপরেও তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং আরও কঠোর কর্মসূচি, আরও কঠোরভাবে হামলা এবং আরও কঠোরভাবে ইরানের এই রেজিম তার পতন ঘটানোর জন্য যা যা করণীয় সেটি করার জন্য আসলে তারা সেই হুঁশিয়ারি এবং পাল্টা আক্রমণের দিকেই এগোচ্ছে। এবং পাল্টা আক্রমণ হিসেবে কিন্তু ইরানও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে ইরানের পক্ষ থেকে হামলা চালানো হবে এবং শক্তভাবে জবাব দেওয়া হবে। এবং সেই জায়গায় আসলে ইরান পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ নেবে তার উপর আসলে নির্ভর করছে যে এই যে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত সেটি আসলে কোন দিকে মোড় নেবে এবং এই জায়গায় আয়াতুল্লাহ আলী খামেনি স্থলাভিষিক্ত কে হবেন সেই জায়গাটি তো একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে। যেমনটি এর আগের দফায় তিনি তার উত্তরসূরি মনোনীত করে গিয়েছিলেন, এই দফায় কিন্তু আসলে সেই সুযোগ তিনি পাননি। কিন্তু ধারণা করা হচ্ছে তার সেই উত্তরসূরি নির্বাচনের যে প্রক্রিয়া কিংবা তাকে রুহুল্লাহ খামেনির পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে অধিষ্ঠিত করা হয়েছিল সেই পদ্ধতিতেই হয়তো তাদের যে পার্লামেন্টারি সিস্টেম কিংবা তাদের যে অ্যাসেম্বলি সিস্টেম সেই জায়গা থেকে হয়তো নতুন কাউকে অধিষ্ঠিত করা হবে খামেনির জায়গায় এবং পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হবেন। এবং এই জায়গায় কিন্তু আসলে গত প্রেক্ষাপটের থেকে এই জায়গাটি একটু ভিন্ন, কেননা গত প্রেক্ষাপটে যখন কিনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হলো সেই জায়গায় ইরানি জাতীয়তাবাদ যেভাবে আসলে শক্তিশালী হয়ে দেখা দেয় সেটিই দেখা দিয়েছিল, কিন্তু এই জায়গায় আসলে এই পর্যায়ে এসে এই 9 মাসে ইরানের চিত্র কিন্তু অনেকখানি বদলে গেছে। কেননা আপনি জানেন গত ডিসেম্বরে আসলে যে ঘটনাটি ঘটেছিল, ইরানের জনগণের ভেতরে যে ক্ষোভ আক্রোশ সেই জায়গা থেকে একটি প্রতিবাদ কিংবা একটি বিক্ষোভের রূপ নিয়েছিল এবং সেই বিক্ষোভে কিন্তু আসলে ইরানের পক্ষ থেকে অনেককে আটক করা হয়েছিল, মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে বিভিন্ন বৈশ্বিক চাপে সেই মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারটি স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে বিক্ষোভ দমনেও আসলে ইরান বেশ শক্তভাবেই বিক্ষোভটি দমন করে এবং সেই জায়গায় যে জনক আক্রোশ সেই জায়গাটি থেকে আসলে এই দফায় এসে আসলে ইরানের সেই জাতীয়তাবাদ কিছুটা ভঙ্গুর দশায় আসলে দেখা গেছে এবং সেই জায়গায় আসলে ইরানের মোটামুটি এই যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়াটা বা শহীদ হওয়াটা এই জায়গা কিন্তু আসলে শক্তভাবে নাড়া দিয়েছে এবং তার পরবর্তীতে চিত্র কিন্তু আসলে পুরোপুরি ভিন্ন। এবং আমরা তো দেখছি যে মার্কিন সিনেটরদের মধ্যে থেকে অনেকে বলছেন যে এই হামলার বিরোধিতা করছেন তারা। এছাড়া শুধু মার্কিন সিনেটরই কিন্তু নয়, আসলে মার্কিন যে সাধারণ নাগরিক তারাও এর বিরুদ্ধে আচরণ করছে, তারাও ট্রাম্পের এই পদক্ষেপকে অনৈতিক পদক্ষেপ কিংবা আইনানুগ পদক্ষেপ নয়, বেআইনি পদক্ষেপ, এ ধরনের নানা কথাবার্তা বলছে। এবং পাশাপাশি কিন্তু শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রে এর প্রতিক্রিয়া নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে তা কিন্তু নয়, আসলে চীনের পক্ষ থেকে আসলে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং এই যে আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা, আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হওয়া কিংবা ইরানের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যে হামলা, এটিকে আসলে ইরানের সার্বভৌমত্ব দিকে আঙ্গুল তোলা কিংবা সার্বভৌমত্বের প্রশ্নে একটি নেতিবাচক দিক হিসেবে আসলে চীন একে উল্লেখ করছে এবং সেই জায়গায় আসলে সংঘাত বন্ধ করে উত্তেজনা প্রশমন করে দুই পক্ষকেই আলোচনা টেবিলে বসতে আবারও তারা আমন্ত্রণ জানাচ্ছে। আলিফ, আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটা দেখে আবারও ফিরবো আলোচনায়। ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান উত্তেজনায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমা শক্তির বিরুদ্ধে। স্থানীয় সময় শনিবার ইরানে চালানো ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলায় খামেনি যুগের অবসান হয়েছে।
স্থানীয় সময় শনিবার ইরানে তেহরানের উত্তরাঞ্চলের শেমিরান এলাকায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের কাছে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিস্ফোরণ ঘটে খামেনির কার্যালয়ের আশপাশেও। বিশ্লেষকদের ধারণা, ইরানি এবারে চালানো এই যৌথ হামলার মূল উদ্দেশ্য রাজনৈতিক পট পরিবর্তন, যার একমাত্র রাস্তা খামেনির মৃত্যু। আয়াতুল্লাহ আলী খামেনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে তিনি রাষ্ট্র, সামরিক বাহিনী ও বিচার ব্যবস্থার উপর চূড়ান্ত কর্তৃত্ব ধরে রেখেছেন। তার শক্তির মূল ভিত্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ও বাসিজ বাহিনীর আনুগত্য। পশ্চিমা নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ বিক্ষোভ ও কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও তিনি যুক্তরাষ্ট্রকে প্রথম শত্রু আখ্যা দিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেছেন খামেনি থাকতে পারেন না। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুও ইঙ্গিত দিয়েছেন তাকে হত্যা সংঘাতের ইতি টানতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেও দাবি করেছিলেন খামেনির সহজ লক্ষ্যবস্তু, যদিও তাৎক্ষণিকভাবে হত্যা করা হবে না বলে মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক হামলার পর ট্রাম্প ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ইরানিদের সরকার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আল জাজিরার বিশ্লেষক আলী হাশেমের মতে, ইরানের রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে এবার হামলা চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আলিফ, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, একটা টার্গেট কিলিং অর্থাৎ এটি ছিল। গতকাল যখন হামলাটি হয় তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তার মেয়ে, তার জামাত এবং নাতি তারাও তার সঙ্গে মারা গেছেন। তারাও কি সেখানে উপস্থিত ছিলেন নাকি তাদেরকে আলাদাভাবে অন্য কোথাও দেখুন, এই জায়গায় আসলে দুই ধরনের মতবাদ কিন্তু রয়েছে। একটি পক্ষ থেকে বলা হচ্ছে প্রথম দফাতেই আসলে আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন, অন্য জায়গায় বলা হচ্ছে যে আসলে পরবর্তীতে অন্য কোনো হামলার মাধ্যমে তাকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই জায়গায় তো স্বাভাবিকভাবে এই জায়গায় তাদের খামেনির এই সময়টাতে আসলে তার কার্যালয়ে তার মেয়ে, জামাতা, নাতি আসলে সবাই মিলে কোনো বৈঠক চলছিল কিনা এই ধরনের কথাবার্তা যেরকম আসছে যে বৈঠক চলছিল এবং পরবর্তীতে সেই প্রথম দফার যে হামলা, সেই হামলাতে আসলে তারা শহীদ হন, এই ধরনের মতবাদ রয়েছে। আবার ভিন্ন মত রয়েছে যে হয়তো ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে বা ইসরায়েলি সেনা কর্তৃক আসলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে বা অপহরণ করে কিংবা এক জায়গায় নিয়ে গিয়ে তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছে বা নিহত করা হয়েছে, এ ধরনের কথাও কিন্তু বলা হচ্ছে। কাজেই এই জায়গাটিতে আসলে এখনো আমি আপনার সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে প্রতি মুহূর্তে এর খবর দেখার চেষ্টা করছিলাম যে এ ব্যাপারে আসলে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে কোনো তথ্য প্রকাশ করছে কিনা। আসলে তারাও এই ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করছে না যে আমরা দর্শকদেরকে জানাবো, এই ধরনের কোনো তথ্য গ্রহণযোগ্য কোনো 10 দিনের যে সময় বেঁধে দেওয়া হয়েছিল ইরানকে নমনীয় হতে, ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছিলেন, সেই 10 দিনের সময় শেষ হবার আগে 8 দিনের মাথায় হামলা হলো এবং খামেনিকে হত্যা করা হলো। সময় তো হাতে আরো 2 দিন বাকি ছিল। জি, অবশ্যই। দেখুন, এই জায়গাটিতে আসলে সেই শুরু থেকে কিন্তু এই ইরানের পারমাণবিক যে শক্তিমত্তা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সবকিছু নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে ধোঁয়াশাপূর্ণ শুরু থেকেই। সেই 9 মাস আগের প্রেক্ষাপট নিয়ে আমি বারবার কথা বলতে চাই, কেননা সেই জায়গায় আসলে যখন তারা প্রথম দফায় যখন হামলা চালালো, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিংবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তাদের বক্তব্য ছিল সাংঘর্ষিক। একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন ইরানের জনগণের এই যে রেজিম চেঞ্জ এটি তাদের লক্ষ্য, অন্যদিকে আবার জেডি ভ্যান্স বলছিলেন এটি তাদের লক্ষ্য নয়, পারমাণবিক শক্তি হরণ করাই আসলে তাদের লক্ষ্য। এই যে দ্বিমুখী যে মনোভাব আসলে যুক্তরাষ্ট্রের, এবং সেই মনোভাব থেকে কিন্তু আসলে এই জায়গায় কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছিল না আসলে ট্রাম্পের হামলার যে লক্ষ্য সেটি আসলে কি বা কেন, কতদূর পর্যন্ত আসলে হামলার লক্ষ্যের ব্যাপারে বলছিলেন। আমি একটু বলতে চাই, গতকাল প্রথম দিনের হামলাতেই আমরা এখন পর্যন্ত দেখছি যে মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। এই 200-র মধ্যে কিন্তু প্রায় 53 জন হচ্ছেন স্কুল শিক্ষার্থী এবং একটি স্কুলের উপর তারা বোমা বর্ষণ করেছেন এবং সেখানে শিক্ষার্থীরা নিহত হয়েছেন। তো আসলে এইটি শুরুতে যে প্রশ্ন দিয়ে আপনাকে আমি শুরু করেছিলাম যে এটি কি আসলে শেষ হলো খামেনি যুগের অবসানের মাধ্যমে? তারা কি এখানে নতুন সরকার বসাবে নাকি এখানে তারা কিভাবে এই রিজিমটা তারা পরিবর্তন করবে? এখন এই জায়গায় আসলে দুটি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা দুটির জায়গা হলো, এক, এই জায়গায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পক্ষ থেকে অ্যাসেম্বলি বসে আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত করা হবে নতুন কাউকে, এ ধরনের একটি সম্ভাবনা বা এ ধরনের একটি প্রক্রিয়া যেরকম তাদের হাতে রয়েছে, ঠিক একইভাবে আসলে আপনি জেনে থাকবেন ইরানের যে নির্বাসিত রাজপুত্র রেজা শাহ পাহলভি, তিনি যদি আসলে
আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে যান, তারও একটি সম্ভাবনা কিন্তু এখন প্রবল হয়ে উঠছে। কেননা বিক্ষোভের সময় আসলে এই খামেনির বিরুদ্ধে যে বিক্ষোভটি চলছিল জনগণের মধ্যে, জনসাধারণের মধ্যে, তারা কিন্তু আসলে একটি পক্ষ, একটি অংশ, তারা কিন্তু আসলে রেজা শাহ পাহলভির যে শাসন ব্যবস্থা সেটি ফিরে আনার চেষ্টা করছিলেন বা তার পক্ষে স্লোগান উঠছিল। তো সেই জায়গায় তারও একটি সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা আমরা এর আগের সংবাদে যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পরপরই রেজা শাহ পাহলভি তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং সেই ধন্যবাদের পর তিনি বলেছিলেন আসলে ইরানের জনগণের নতুন স্বাধীনতা আজ তাদের হাতের মুঠোয়। অর্থাৎ এটি দিয়ে আসলে তিনি কি নির্দেশ করতে যাচ্ছিলেন সেটি খুবই স্পষ্ট। এই জায়গায় তিনি ক্ষমতায় আসা কিংবা তিনি ইরানের শাসনভার নেয়ার একটি সম্ভাবনা, একটি বিষয় সম্পর্কে একটু আগ্রহ জন্মাচ্ছে, তা হলো মাসুদ পেজেশকিয়ানের সর্বশেষ মন্তব্য সম্পর্কে জানা আছে কিনা আপনার এই ইস্যুতে? দেখুন, মাসুদ পেজেশকিয়ান কিংবা আব্বাস আরাকচি তারা কিন্তু সবশেষ যে মন্তব্য করেছিলেন, মাসুদ পেজেশকিয়ানের সরাসরি বক্তব্য আসলে পাওয়া যায়নি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু আসলে এই যে আপনি যে কথাটি কেবল বললেন যে 53 জন স্কুল শিক্ষার্থী অর্থাৎ স্কুলে যে হামলা চালানো, এর কঠোর জবাব দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। তবে তার পরবর্তী সময়ে আর তার কোনো বক্তব্য সামনে আসেনি এবং এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের ধোঁয়াশাপূর্ণ কথাবার্তাও কিন্তু আসছে। যেমন আমরা আজ যেরকম জানতে পারছি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং এর দাবি কিন্তু ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও আগেই করা হয়েছিল। ট্রাম্প যেমনটি দাবি করেছিলেন খামেনি মৃত্যুর বিভিন্ন লক্ষণ তারা তাদের কাছে প্রকাশ পেয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছিল, ইসরায়েলি সেনার বরাত দিয়ে বলা হচ্ছিল যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু তারা অনেকটাই নিশ্চিত হয়েছেন। এর সাথে কিন্তু তারা মাসুদ পেজেশকিয়ানের কথাও বলছিলেন। মাসুদ পেজেশকিয়ানের মৃত্যুর একটি কথাও কিন্তু ইসরায়েলি গণমাধ্যমগুলোতে চাওয়ার হয়েছিল। তবে সেটি আসলে পরবর্তীতে তার কোনো সত্যতা পাওয়া যায়নি কিংবা ইরানের পক্ষ থেকে সেটি নিশ্চিত করা হয়নি, যেমনটি আসলে আয়াতুল্লাহ আলী খামেনিটাও নিশ্চিত করা হচ্ছিল না। এবং সেই জায়গায় তাদের এই যে এতক্ষণ এত দীর্ঘ সময় ধরে তাদের কোনো মন্তব্য না আসা, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সেটি নিয়ে কোনো মন্তব্য না আসা, এর সবকিছু মিলিয়ে আসলে একটি সামগ্রিকভাবে ধোঁয়াশাপূর্ণ অবস্থা সৃষ্টি হচ্ছে। যেমনটি আমি একটু আগে আপনাকে বলছিলাম যে এই যে আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে প্রতিনিয়ত যে হালনাগাদকৃত তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট নিদর্শন পাওয়া যাচ্ছে না আসলে পরবর্তীতে কি হতে যাচ্ছে। ছোট্ট একটা প্রশ্ন, বিশ্বের পরাশক্তিগুলোর অবস্থান কি এখন? অন্যান্য পরাশক্তিগুলোর অবস্থান নিয়ে যদি বলতে চাই, দেখুন ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক, সেই প্রক্সি নেটওয়ার্কের ইসলামী দেশগুলো বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমনটি সবসময় ইরানের পক্ষে অবস্থান নিয়ে কথা বলে থাকে, সেই জায়গা থেকে ইরান যেহেতু মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করে ফেলেছে, তাদের দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে, সেই জায়গায় আসলে তারা কিন্তু একটু নেতিবাচক মনোভাবই তারা আসলে প্রকাশ করছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য।